প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। কিন্তু আমি একটু শারীরিক অসুস্থতার কারণে দু একদিন ভিডিওতে আসতে পারি। তো আবার এলাম। তো আমাদের চলছিল কারক বিভক্তি বিভিন্ন পর্যায়ে নিয়ে আলোচনা চলছিল। তো আমরা গত পর্বে অর্থাৎ লাস্ট পর্বে আমরা শিখেছি কি কর্মকারকের প্রকারভেদ প্রথম পর্বটা আলোচিত হয়েছে ইতিপূর্বে। আজ কর্মকারকের প্রকারভেদ দ্বিতীয় পর্ব নিয়ে আমরা আলোচনা করছি। ঠিক আছে? তো কর্মকারকের প্রকারভেদ যেগুলো বাকি আছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য যেটা সেটা হচ্ছে প্রথমে যেটা আছে, সেটা উদ্দেশ্য কর্ম ও বিধেয় কর্ম। উদ্দেশ্য কর্ম ও বিধেয় কর্ম কি তাহলে? দেখো, আহ উদ্দেশ্য কর্ম ও বিধেয় কর্ম, দেখো, যখন কোনো বাক্যের ক্রিয়াপদ একটা কর্মের পরিপূরক হিসেবে অন্য একটা কর্মকে ব্যবহার করে, তখন সেই পরিপূরক কর্মটিকে বলা হয় বিধেয় কর্ম। কি বললাম? যখন কোনো ক্রিয়াপদ কর্মের পরিপূরক হিসেবে অন্য আরেকটি শব্দ ব্যবহার করে, তখন তাকে বলবো আমরা বিধেয় কর্ম। তাহলে উদ্দেশ্য কর্মটা কি? সেই প্রধান কর্মটিকে বলা হয় উদ্দেশ্য কর্ম। আর একটা জিনিস মনে রাখবে, বিধেয় কর্মে বিভক্তি শূন্য থাকে, উদ্দেশ্য কর্মে বিভক্তি যুক্ত হয়। এই দুটো বিষয় একটা উদাহরণ না দিলে বোঝা যাচ্ছে না, এই উদাহরণটা দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, এক নম্বর উদাহরণ, আমরা চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু বলি। দেখো, আমরা কাকে দেশবন্ধু বলি? চিত্তরঞ্জন দাসকে কি বলি? দেশবন্ধু বলি। এই দুটোই কর্ম, কিন্তু আমি বললাম প্রধান কর্ম কোনটা? চিত্তরঞ্জন দাস, চিত্তরঞ্জন দাস। দেখো, এটা হচ্ছে উদ্দেশ্য কর্ম। তাকে আমরা কি বলি? দেশবন্ধু বলি। এটা হচ্ছে বিধেয় কর্ম। কেন বিধেয়? দেখো, দেশবন্ধু এবং চিত্তরঞ্জন দাস কিন্তু একই ব্যক্তি, তাই না? যাকে দেশবন্ধু বলি তাকেই চিত্তরঞ্জন দাস বলি, আর কি, একই ব্যক্তি। কিন্তু এই চিত্তরঞ্জন দাসের পরিপূরক হিসেবে দেশবন্ধু দেশবন্ধু শব্দটা আমরা ব্যবহার করছি, তাই এটা বিধেয় কর্ম। উদ্দেশ্য কর্ম চিত্তরঞ্জন দাস, মূল কর্ম কিন্তু চিত্তরঞ্জন দাস, একেই আমরা দেশবন্ধু বলছি। বিষয়টা কিন্তু একই, সেই জন্য এটাকে বিধেয় কর্ম, এটাকে আমরা উদ্দেশ্য কর্ম বলছি। আবার আরো একটা কি বললাম, যে উদ্দেশ্য কর্মের সঙ্গে বিভক্তি যুক্ত থাকে। দেখো, দাসকে এখানে কে বিভক্তি যুক্ত আছে? এখানে দেখো দেশবন্ধু বললি, এখানে কোনো ব্যক্তি চিহ্ন যুক্ত নেই। বোঝা গেছে তো? উদ্দেশ্য কর্ম বিধেয় কর্ম। আরো একটা উদাহরণ দিই, তাহলে দেখো ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। 2 নম্বর, দেশবাসী রবীন্দ্রনাথকে কবিগুরু বলে। তাহলে দেখো, দেশবাসী কথা বলে ক্রিয়াপদ, তাহলে কাকে বলে? রবীন্দ্রনাথকে বলে। এটাই কিন্তু মেন কর্ম। কি বলে? কবিগুরু। তাহলে কবিগুরু এবং রবীন্দ্রনাথ একই ব্যক্তি কিন্তু, যিনি রবীন্দ্রনাথ তিনিই হলেন কবিগুরু, একই ব্যক্তি। অথচ দুটো কর্ম হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ একটা কর্ম আর একটা শব্দকে পরিপূরক হিসেবে ব্যবহার করেছে। তাই এই পরিপূরক কর্মটিকে বলবো আমরা বিধেয় কর্ম। বিধেয় কর্ম সবসময় বিভক্তি শূন্য থাকে, এটা মনে রাখতে হবে। বিধেয় কর্ম, এটা হচ্ছে উদ্দেশ্য কর্ম। ক্লিয়ার ব্যাপারটা? ঠিক আছে, তাহলে উদ্দেশ্য কর্ম বিধেয় কর্ম হয়ে গেল। এবার আমরা আসছি উপবাক্যীয় কর্ম। উপবাক্যীয় কর্ম কি? দেখো, উপবাক্য অর্থাৎ একটা ছোট বাক্য, বাক্যের মধ্যেই নিহিত আছে। যখন একটা বাক্য পুরো একটা বাক্য কর্ম হিসেবে ব্যবহৃত হয়, তখন তাকে বলা হয় উপবাক্য। ঠিক আছে? একটা উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। যেমন ধরো, উম, এখন ভোটের রেজাল্ট আছে আগামী দিনে। ধরো, ভোটের রেজাল্ট কি হবে? 1 নম্বর উদাহরণ, কেউ জানি না।
তাহলে কেউ কি জানে না, কেউ জানে না, কি জানে না ভোটের রেজাল্ট কি হবে। দেখো এখানে ভোটের রেজাল্ট কি হবে, একটা পুরোটাই একটা বাক্য, ছোট্ট একটা বাক্য, তাই বাক্যের থেকে একটু ছোট বাক্য, তাই এটাকে বলা হচ্ছে উপবাক্য। এবার উপবাক্যটা কর্তা কর্ম হিসেবে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, আমরা কি দিয়ে পূর্ণ করলে বা কাকে দিয়ে পূর্ণ করলে দিতে পাই, সেটাই তো কর্ম। দেখো কেউ জানি না, কি কেউ জানি না ভোটের রেজাল্ট কি হবে, এটা কেউ জানে না, তাই এটা হচ্ছে উপবাক্য কর্ম। ঠিক আছে, এবার দেখো উপবাক্যের সঙ্গে বাক্যাংশ প্রায় একই, সুতরাং এই দুটোর মধ্যে অনেকেই গুলিয়ে ফেলে। তোমরা যেন খুব গুলিয়ে ফেলো না, বাক্যাংশ কি আর উপবাক্য কর্ম কি। দেখো বাক্যাংশ নামের মধ্যে কি লুকিয়ে আছে, বাক্যাংশ অর্থাৎ বাক্যের একটা অংশ বা বাক্যের একটা ছোট পার্ট, পুরো বাক্য নয়, এটা কিন্তু একটা বাক্য প্রায়, আর এটা কিন্তু বাক্যের একটা পার্ট। তাহলে পার্ট কিভাবে হবে আর বাক্য পুরো বাক্য কিভাবে হবে। দেখো এখানে থাকবে সমাপিকা ক্রিয়াবিহীন পদগুচ্ছ, অর্থাৎ সমাপিকা ক্রিয়াবিহীন পদগুচ্ছ অর্থাৎ অসমাপিকা ক্রিয়া থাকবে, বাক্যটা শেষ হবে না। এরকম পর্যন্ত অনেকগুলো পদ মিলে যখন একটা অসমাপিকা ক্রিয়া থাকবে শেষে এবং অনেকগুলো পদ থাকবে, যখন কর্ম হিসাবে ব্যবহৃত হবে তখন তাকে আমরা বলবো বাক্যাংশ কর্ম। ঠিক আছে, একটা উদাহরণ না দিলে বোঝা যাচ্ছে না। যেমন ধরো উম, তোমার আমতা আমতা করে কথা বলা আমি পছন্দ করি না। ওকে, দেখো তোমার আমতা আমতা আমি আমি পছন্দ করি না ক্রিয়াপদ, এই সরি একটা বাক্য পুরো, আমি কি পছন্দ করি না, তোমার আমতা আমতা করে কথা বলা। ঠিক আছে, তোমার আমতা আমতা করে কথা বলা, দেখো এখানে দেখো কথা বলা, এখানে একটা অসমাপিকা ক্রিয়া, বাক্যটা কিন্তু শেষ হয়নি, অর্ধেক হয়ে গেছে, তাই এটাকে আমরা বলছি বাক্যাংশ, পুরো বাক্য নয়, বাক্য একটা পার্ট। তোমার আমতা আমতা করে কথা বলা, তাহলে সমাপিকা ক্রিয়াবিহীন পদগুচ্ছ এখানে কর্ম হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই এটাকে আমরা বলবো বাক্যাংশ কর্ম। ঠিক আছে, আর এখানে দেখো পার্থক্য দেখো, ভোটের রেজাল্ট কি হবে, এখানে কিন্তু অসমাপিকা ক্রিয়া নেই, সমাপিকা ক্রিয়া, অর্থাৎ বাক্যটা পুরো সম্পূর্ণ হয়ে গেছে। বুঝতে পারছো তো। ঠিক আছে, আরো একটা একটা উদাহরণ দেই, যেমন ধরো জন্মিলে মরিতে হবে, একথা সবাই জানে, এটা উপবাক্য কর্মের একটু উদাহরণ। এ কথা সবাই জানে। এবার দেখো কি জানে সবাই, জন্মিলে মরিতে হবে। দেখো জন্মিলে মরিতে হবে, এখানে পুরো একটা বাক্য মতোই মনে হচ্ছে হবে, এখানে থামছি, তাই এটাকে আমরা বলছি উপবাক্য। কিন্তু যদি এটা অসমাপিকা ক্রিয়া হতো তাহলে এটা বাক্যাংশ হয়ে যেত তখন। ঠিক আছে, আর আরো একটা উদাহরণ দিই বাক্যাংশ কর্মের, যেমন ধরো তোমার মিথ্যা কথা বলা আমি সহ্য করতে পারি না। আমি কি সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারি কি, তোমার মিথ্যা কথা বলা, দেখো এখানে অসমাপিক ক্রিয়া এই পর্যন্ত, তাহলে অসময় বলা মানে অসমাপিক ক্রিয়া, অর্থাৎ এখানে বাক্যটা কিন্তু শেষ হয়নি, তাহলে শেষ হয়নি বলেই বাক্যের একটা পার্ট তৈরি হয়েছে, অর্ধেক অংশ তৈরি হয়েছে, তাই বাক্যের অংশ বলেই এটা হচ্ছে বাক্যাংশ, অথচ এটা একটা কর্ম, তাই এটা বাক্যাংশ কর্ম। ক্লিয়ার। এবার দেখো 10 নম্বরে আসি, অক্ষুণ্ণ কর্ম। অক্ষুণ্ণ কর্ম কি, নতুন একটা নাম শুনছো তাই না, যে অক্ষুণ্ণ কর্ম কি। দেখো বাক্যের যখন একটা বাক্যকে বাচ্য পরিবর্তন করা হবে, অর্থাৎ কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে নিয়ে যাওয়া হবে, নিয়ে যাওয়ার পরেও কর্মের কোনো পরিবর্তন হবে না, অক্ষুণ্ণ থাকে বলেই এর নাম অক্ষুণ্ণ কর্ম। ঠিক আছে, কি বললাম,
একটা কর্তৃবাচ্য থেকে একটা বাক্যকে যখন কর্মে বাচ্যে নিয়ে যাওয়া হবে, তখন তার কর্মের যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে সেটাকে বলবো আমরা অক্ষুণ্ণ কর্ম। সংজ্ঞাটা মনে থাকবে তো? একটা বাচ্য থেকে অর্থাৎ কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে নিয়ে গেলে যদি বাক্যের কর্মপদটির কোনো পরিবর্তন না হয়, তখন তাকে বলা হয় অক্ষুণ্ণ কর্ম। ঠিক আছে? যেমন ধরো, রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচনা করেন। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচনা রবীন্দ্রনাথ কি রচনা করেন? গীতাঞ্জলি। গীতাঞ্জলিটা হচ্ছে কর্মপদ, এটা কর্তৃবাচ্য। বোঝা গেছে তো? বাচ্চা তো তোমরা সবাই জানো, গীতাঞ্জলি রচনা করেন রবীন্দ্রনাথ, এটা কর্তৃবাচ্য। এবার এটাকে যদি কর্মবাচ্যে পরিণত করি, তাহলে কি হবে? রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি রচিত হয়। দেখো, এটা কিন্তু কর্মবাচ্য। এবার দেখো, এই কর্তৃবাচ্যের কর্ম কোনটা? গীতাঞ্জলি। এখানেও দেখো কর্ম কোনটা? গীতাঞ্জলি। কোনো রকম পরিবর্তন হয়নি। ঠিক আছে তো? এই পরিবর্তন হয়নি বলেই এর নাম হচ্ছে অক্ষুণ্ণ কর্ম। বুঝা গেছে? তাহলে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে নিয়ে গেলে যদি কর্মের কোনো পরিবর্তন না হয়, তাহলে তাকে আমরা বলবো অক্ষুণ্ণ কর্ম। ঠিক আছে? তাহলে কর্মকারকের প্রকারভেদ আজ এই পর্যন্তই। আগামী দিনে আমরা করণকারকের প্রকারভেদ নিয়ে আলোচনা করবো। আজ এই পর্যন্তই। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজ এই পর্যন্ত।